হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025। এখানে তোমাদের যে ফার্স্ট সামেটিভের 3 নম্বর স্কুলটা দেওয়া হয়েছে, বীরভূম জেলা স্কুল, এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার এই ভিডিওটিতে দেবো। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথম দেখো গ্রুপে একের দাগের একেরটা, প্রদত্ত কোনটি দৈর্ঘ্য পরিমাপের একক ওহম, সৌর দিবস, আলোকবর্ষ আর লিপিয়ার। তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সি এরটা, আলোকবর্ষ। এরপর 2 নম্বর প্রশ্ন, একটি বস্তু 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে সরণ হবে। তো সঠিক অ্যান্সারটা হবে কত না, দেখো এটা বৃত্তাকার পথে অর্ধেক অতিক্রম করা মানে কি, তার যে মোট ব্যাস সেই ব্যাসটা যাওয়া, তাই না? তাহলে 10 + 10 অর্থাৎ 20 সেন্টিমিটার, অ্যান্সার হবে ডি এরটা। চলো এরপরের প্রশ্ন 3-এরটা, কোন রাশিটির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত? অ্যান্সার ত্বরণ। দেখো অপশান আছে ত্বরণ, বেগ, সরণ, দ্রুতি। তো সঠিক অ্যান্সার হবে ত্বরণ, কারণ ত্বরণের মধ্যে কি আছে, একটা দৈর্ঘ্য আছে আর দুটো সময়ের একক আছে, তাই মোট 3টা একক। এরপর চলো 4 নম্বর প্রশ্ন, আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস এবং ইলেকট্রন। সঠিক অ্যান্সার হবে প্রোটন। এরপর 5 নম্বর প্রশ্ন, সমবেগে গতিশীল বস্তুর সঠিক অ্যান্সার হবে এরটা, ত্বরণ থাকে না বা ত্বরণ শূন্য হয়। এরপর 6 নম্বর প্রশ্ন, কোনটি ভৌত রাশি নয়? সঠিক অ্যান্সার হবে বি, জল। এরপর 7 নম্বর প্রশ্ন, পদার্থ কোনটির প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 12 mg 24, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 12 আছে আর যেহেতু ভর সংখ্যা 24 আছে, তো এখানে নিউটন সংখ্যাও তাহলে কত হবে, 24 - 12 মানে 12, তার অ্যান্সার হবে সি এরটা। এরপর চলো 8 নম্বর প্রশ্ন, যে পরমাণুটির এল কক্ষটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে সেটি হলো। তো দেখো এল কক্ষটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, অর্থাৎ 8টা ইলেকট্রন থাকে, কার হবে না, নিয়নের ক্ষেত্রে হবে এল কক্ষ। এরপর চলো গ্রুপ বি 2-এর দাগের একেরটা, দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও যার একটি স্কেলার এবং অপরটি ভেক্টর। তো একটা অ্যান্সারটা লিখতে পারো, স্কেলার রাশি হবে দ্রুতি আর ভেক্টর রাশি হবে বেগ, কারণ উভয়েরই একক হচ্ছে একই, মিটার পার সেকেন্ড। এরপরে প্রশ্ন 2 নম্বর, কার্যের সমান্তরিক রাশিটির নাম লেখো। তো কার্যের সমান্তরিক রাশিটির নাম হলো শক্তিও লিখতে পারো, বা কার্যের সমান্তরিক রাশি হচ্ছে টর্ক, বলের ভ্রামক বা টর্ক। এরপর অথবাটা শূন্যস্থান পূরণ করো, একটি বস্তুর ভর 3000 কেজি ও আয়তন 3 মিটার কিউব হলে এর ঘনত্ব হবে ড্যাশ। তো ঘনত্ব সমান কি, ভর বাই আয়তন, অর্থাৎ m/d, m/v। তাহলে 3000/3 করলে পাচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, তাহলে শূন্যস্থানে লিখবো 1000 কেজি পার মিটার কিউব। এরপর 3 নম্বর প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অসম্ভব? অ্যান্সার নিউটনের তৃতীয় গতিসূত্র। এরপর 4 নম্বর প্রশ্ন, চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থিরাবস্থায় দেখে? তো সঠিক অ্যান্সার হলো যখন চলন্ত দুটি ট্রেন একে অপরের সাথে সমান্তরালভাবে সমবেগে চলে। এরপর অথবাটা 1 ডাইন সমান কত নিউটন? তো অ্যান্সার হবে 10⁻⁵ নিউটন। যদি থাকতো 1 নিউটন সমান কত ডাইন, তাহলে 10⁵ নিউটন বলতাম, 10⁵ ডাইন বলতাম, কিন্তু এখানে আছে দেখো 1 ডাইন সমান কত নিউটন, তাহলে হবে 10⁻⁵ নিউটন। এরপর 5 নম্বর প্রশ্ন, বৃত্তপথে আবর্তনশীল ত্বরণের অভিমুখ কোন দিকে হয়? অ্যান্সার বৃত্তের কেন্দ্র অভিমুখে। এরপর 6 নম্বর প্রশ্ন, কোনো বস্তুকে ক্যাথোড রশ্মি দ্বারা আঘাত করলে কি ঘটে? অ্যান্সার বস্তুটিতে তাপ উৎপন্ন হয়। এরপর 7 নম্বর প্রশ্ন, কোন বলের প্রভাবে নিউক্লিয়াস ভেঙে যায় না? অ্যান্সার নিউক্লিয় বল। চলো এরপর গ্রুপ সি অর্থাৎ 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখে নাও তার উত্তর। 1 নম্বর প্রশ্ন, স্কেল সাধারণত কাঠের তৈরি হয় কেন? তাহলে অ্যান্সার লিখবে উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির ফলে ধাতব স্কেলের দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণ লক্ষণীয়ভাবে হয়। সেই জন্য ধাতব স্কেল শুধুমাত্র যে উষ্ণতায় অংশাঙ্কিত সেই উষ্ণতাতে সঠিক পাঠ দেবে, কিন্তু কাঠের প্রসারণশীলতা ধাতুর তুলনায় খুবই কম এবং কাঠের স্কেল সমস্ত উষ্ণতায় সঠিক পাঠ দেবে। সেই জন্য কাঠের স্কেলের ব্যবহার ধাতব স্কেল অপেক্ষা অধিকতর ভালো, বা কাঠের স্কেল সেই জন্য বেশি ব্যবহার করা ভালো। এরপর 2 নম্বর প্রশ্ন, ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণগুলি কি কি? তো অ্যান্সার লিখবে 1 নম্বর, তুলাদণ্ডের 2 বাহুর দৈর্ঘ্য ও ভর সমান হওয়া প্রয়োজন। 2 নম্বর পয়েন্ট, দুটি তুলাপাত্র ও দুটি স্টিরাপের, এটা একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে এখানে, এটা স্টিরাপ হবে, দুটি স্টিরাপের ভর সমান হওয়া প্রয়োজন। এরপর 3 নম্বর পয়েন্ট, অনুভূমিক অবস্থায় তুলাদণ্ডের ভার কেন্দ্র আলম্বের ঠিক নিচে থাকা প্রয়োজন। 4 নম্বর, তুলা দৃঢ় হওয়া প্রয়োজন, অর্থাৎ ভর চাপালে তুলাদণ্ড যেন বেঁকে না যায় বা ভেঙে না যায়। এরপর অথবাটা কি আছে দেখে নাও, এককবিহীন ভৌতরাশি কাকে বলে? উদাহরণ দাও। তাহলে লিখবো যে সমস্ত ভৌতরাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই ভৌতরাশিগুলির কোনো একক থাকে না, এদের এককবিহীন ভৌতরাশি বলে। উদাহরণ যেমন পারমাণবিক ভর, আণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি। এরপর 3 নম্বর প্রশ্ন,
কোনো বস্তুর গড় দ্রুতি শূন্য নয়, কিন্তু গড় বেগ শূন্য হতে পারে কি? অ্যান্সার হ্যাঁ, কোনো বস্তুর গড় বেগ শূন্য হতে পারে কিন্তু গড় দ্রুতি শূন্য নয়। কারণ গড় বেগ হলো কোনো বস্তুর মোট সরণ বা ডিসপ্লেসমেন্ট এবং সেই স্থানচ্যুতি বা সরণের জন্য প্রয়োজনীয় মোট সময়কালের অনুপাত। যদি কোনো বস্তুর যাত্রা শুরু ও শেষ একই বিন্দুতে হয় তাহলে মোট স্থানচ্যুতি বা সরণ শূন্য হবে, ফলে গড় বেগও শূন্য হবে যদিও বস্তুটি চলতে থাকে। কিন্তু গড় দ্রুতি হলো কোনো বস্তুর মোট পথের দৈর্ঘ্য এবং সেই পথ অতিক্রম করতে যে সময়কালের অনুপাত। বস্তুটি যদি চলতে থাকে তবে মোট পথের দৈর্ঘ্য কখনোই শূন্য হয় না, তাই গড় দ্রুতিও শূন্য হতে পারে না। ঠিক আছে, চল এরপর 4 নম্বর প্রশ্ন, কম্বলের ধুলো ঝাড়ার জন্য রোদে দেওয়া কম্বলকে লাঠি দিয়ে আঘাত করা হয় কেন? তো অ্যান্সারটা লিখবে, কম্বলের ধুলো ঝাড়ার জন্য ভারী কম্বলটিকে ঝুলিয়ে রোদে দিয়ে লাঠি দিয়ে বারবার আঘাত করা হয়। কম্বলটিকে লাঠি দিয়ে আঘাত করলে কম্বলটি গতিশীল হয়, কিন্তু ওর ফাঁকে ফাঁকে লেগে থাকা ধূলিকণাগুলি আগে স্থির অবস্থায় ছিল এবং স্থিতিজাড্যের জন্য স্থির অবস্থায় থাকতে চেষ্টা করে। এর ফলে ধূলিকণাগুলি কম্বল থেকে আলাদা হয়ে ঝরে পড়ে। ঠিক আছে, চলো এরপরে প্রশ্ন অথবাটা, ভারী বস্তুর জড়তার পরিমাপ ব্যাখ্যা করো। তো এখানে এটা দেখে নাও যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে যে এফ সমান এম এ, যেখানে এমটা ভর আর এফটা হচ্ছে বল, তার এ হচ্ছে ত্বরণ, তাহলে এ সমান কত বলতে হবে? ত্বরণ সমান ভর বাই বল বাই ভর। তাহলে এখান থেকে দেখো প্রমাণটা এই প্রপোর্শনাল টু 1/m, এ পুরোটা অ্যান্সার তোমরা লিখে নেবে যেরকম দেখতে পাচ্ছ। চলো এরপর 5 নম্বর প্রশ্ন কি আছে, সিজিএস ও এসআই পদ্ধতিতে বলের পারমাণবিক কী? তো সিজিএস এ অবশ্যই ডাইন আর এসআই এ নিউটন। চলো নেক্সট প্রশ্ন 6টা, ভর ও আধানের বিচারে প্রোটনের সঙ্গে ইলেকট্রনের দুটি পার্থক্য উল্লেখ করো। দেখো প্রোটন আর ইলেকট্রনের পার্থক্য, ভর আর আধান। তো দেখো এখানে প্রোটন, ইলেকট্রন, নিউটন তিনটাই দেওয়া আছে, তোমরা এখান থেকে শুধুমাত্র প্রোটন আর ইলেকট্রনটি লিখে নাও, অর্থাৎ তোমরা 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টটা লিখবে। এবার দেখো এখানে আবিষ্কার দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, এগুলো লেখার দরকার নেই। আর ভরের ক্ষেত্রে কেজি আছে আর এএমইউ এককে আছে, তোমরা যে কোনো একটা একক ব্যবহার করতে পারো, অর্থাৎ ধরো ইলেকট্রনের ভর 9.11 × 10⁻³ কেজি, এমইউ এককটা নাও ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। আর আধান যে কোনো একটা লিখো, ইএসি একক অথবা এসআই এককটা, অর্থাৎ কুলম্ব, -1.602 × 10⁻19 কুলম্ব। তো প্রথম এটা লিখলেই হবে, এসআই এককটা লিখলেই চলবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মণ্ডলের দুটি ত্রুটি উল্লেখ করতে বলেছে, মেন দুটো ত্রুটি। তো এখানে দেখো এত বড় করে লেখা আছে, আমি আর পড়ছি না। মেন পয়েন্টটা হচ্ছে 1 নম্বরে যে পারমাণবিক কক্ষপথের সুস্থিতির ব্যাখ্যা এই মডেলে নেই, যে কক্ষপথটা সুস্থিতির ব্যাখ্যাটা রাদারফোর্ডের পরমাণু মণ্ডলে দেওয়া নেই। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে কোনো রেখা বর্ণালী সৃষ্টির কারণ এখানে কোনো ব্যাখ্যা করতে পারেনি, রাদারফোর্ড পরমাণু রেখা বর্ণালী সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারেনি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন 8 নম্বর, বলছে এ এক্স বি, অর্থাৎ একটা মৌল এক্স, তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে এ, ভর সংখ্যা হচ্ছে বি, ও আরেকটা মৌল ওয়াই, যার পরমাণু ক্রমাঙ্ক সি এবং ভর সংখ্যা ডি, পরস্পরের আইসোটোপ হলে। দেখো আইসোটোপ মানে কি, এর সঙ্গে অবশ্যই সি সমান হতে হবে, প্রোটন সংখ্যা সমান যেহেতু। তাহলে আইসোটোপ হলে প্রমাণ করো বি² + ডি² × a² - c² = 0। তাহলে লিখবো যেহেতু এ এক্স বি ও সি ওয়াই ডি পরস্পরের আইসোটোপ, অতএব এদের পরমাণু ক্রমাঙ্ক সমান, অর্থাৎ এ সমান সি। অতএব বি² + ডি² × a² - c² সমান বি² + ডি² × a² - a² সমান বি² + ডি² × 0 সমান 0 প্রমাণিত। চলো এরপর গ্রুপ ডি। গ্রুপ ডি দেখো 3 নম্বরের প্রশ্ন, 3টা করতে হয় এখানে, কোনো প্রশ্ন অথবা থাকতে পারে। চলো একটা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। আর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দেখে নাও। তাহলে কি বলবো না, বাইরের থেকে কোনো বল প্রযুক্ত না হলে কতগুলি বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে কোনো নির্দিষ্ট দিকে বস্তুগুলির মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার আগে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর মোট ভরবেগ যা ছিল ক্রিয়া প্রতিক্রিয়ার পরেও তাই থাকবে। এটি হলো অ্যান্সার। আর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণটা দেখে নাও, তোমরা অ্যান্সারটা এইভাবে করে নিও। চলো এরপর পরের প্রশ্ন অথবা একটা দেওয়া আছে, নিউটনের কোন গতিসূত্রটিকে জার্ডের সূত্র বলা হয় সেই সূত্রটি বিবৃত করো। তা লিখবো নিউটনের প্রথম গতিসূত্রটিকে জার্ডের সূত্র বলা হয়। এবার সূত্রটা লিখে দাও। নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃতি, বাহ্যিক অপরিমিত বলের অনুপস্থিতিতে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা ও জার্ড সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপর 2 নম্বর প্রশ্ন, মাপনী চোঙের সাহায্যে জলে অদ্রাব্য কোনো কঠিন পদার্থের আয়তন ও ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়। তো তোমরা সম্পূর্ণ অ্যান্সারটা এইভাবে লিখে নাও। তো কাজ কি না, প্রথমে সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করব, দিয়ে ভরটা মেপে নেব আর মাপনী চোঙের সাহায্যে আয়তন মেপে নেব। তাহলে ঘনত্ব সমান কি, ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে পেয়ে যাবো কিনা তার ঘনত্ব।
যেভাবে করা আছে এভাবে করে নেবে, যেহেতু 3 নম্বর আছে তোমাদের। ঠিক আছে, চলো এরপর 3 নম্বর প্রশ্ন তথা এই ভিডিওর লাস্ট প্রশ্ন। একটি ঋণাত্মক 1 পরমাণু আয়নের m কক্ষে 8টি ইলেকট্রন বর্তমান, এর প্রথম পরমাণুটির ইলেকট্রন বিন্যাস লেখো, এর ইলেকট্রনের সংখ্যা লেখো, মৌলের ভর সংখ্যা 31 হলে এর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত? তাহলে অ্যান্সারটা লিখো। প্রশ্নানুযায়ী ঋণাত্মক 1 পরমাণু আয়নের m কক্ষে 8টি ইলেকট্রন আছে, অর্থাৎ প্রথম অবস্থায় পরমাণুটির m কক্ষে ইলেকট্রন থাকবে 8 - 3 = 5টি। অর্থাৎ প্রথম অবস্থায় পরমাণুটির ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে KLM এরকমভাবে লিখবে, দিয়ে কে এর নিচে 2, L এর নিচে 8, M এর নিচে 5, অর্থাৎ KLM এ 2, 8, 5 ইলেকট্রন থাকবে। হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। এবার লিখব মৌলটির ইলেকট্রন সংখ্যা, তাহলে কত হবে না 2 + 8 + 5 = 15। মৌলের ভর সংখ্যা 31 হলে নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা হবে 31 - 15 = 16। আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পারলে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই।